ঠিক আছে। আধুনিক বিদ্যা চর্চা এই যে উদ্যোগে যে সাহিত্য দর্পণের ওপরে যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে তার জন্য দেবব্রতকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের সাথে সাহিত্য দর্পণের যেটুকু সিলেবাস নেটে রয়েছে তা চর্চা করবার অবকাশ করে দেওয়ার জন্যও তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। নেটের সিলেবাসে যে সাহিত্য দর্পণের যে অংশটা রয়েছে মুখ্যত সাহিত্য দর্পণ তো আমাদের 10টা পরিচ্ছেদে বিভক্ত। সেই 10টা পরিচ্ছেদের মধ্যে যতদূর সম্ভব প্রথম পরিচ্ছেদের অংশটা, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ এটাই মুখ্য। তার সাথে হয়তো অলঙ্কার শাস্ত্রটা রয়েছে। অলঙ্কার শাস্ত্রটা আমি জানি না কাব্যপ্রকাশ না সাহিত্য দর্পণ অনুযায়ী, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। যাই হোক, আমাকে দেবব্রত সাহিত্য দর্পণের ওপরে কিছু বলবার জন্য বলেছে এবং সাহিত্য দর্পণের যেগুলো পাঠ্যসূচিতে যা আসে তার কিছু সংক্ষিপ্ত বিবরণ আমাকে পাঠিয়েছে, যার আধারে আমি তোমাদেরকে বোঝাবার বা পড়াবার চেষ্টা করব। কারোর যদি কোনো জায়গায় সংশয় থাকে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে যে আমার এই জায়গায় সংশয় আছে, আমি সেটা তোমাদের কাছে পরিষ্কার করবার চেষ্টা করব। দেবব্রত, তুমি পারলে ওইটা একটু শেয়ার করে দাও, তুমি যেটা আমাকে পাঠিয়েছিলে। আচ্ছা স্যার, করছি। আমি তাহলে বলতে থাকি। প্রথমেই সাহিত্য দর্পণের সময়কাল প্রায় চতুর্দশ শতাব্দী। তাহলে চতুর্দশ শতাব্দীতে সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজের আবির্ভাব হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, চতুর্দশ শতাব্দীর আগে দীর্ঘ প্রায় 1400 বছরের বা 1300 বছরের যে সময়কাল, সেই সময়কালে অলঙ্কার শাস্ত্রের কি কোনো গ্রন্থ ছিল বা ছিল না, থাকলে বা কারাই বা ছিলেন? আমাদের যদি প্রথম আলংকারিক হিসাবে যদি কাউকে ট্রিট করতে হয় তাহলে আমাদেরকে ভরতকেই ধরতে হবে। খ্রিস্টপূর্ব 3য় থেকে খ্রিস্টাব্দ 3য় শতাব্দীর মধ্যে ভরত তার নাট্যশাস্ত্র গ্রন্থটি রচনা করছেন। খ্রিস্টপূর্ব 3য় থেকে খ্রিস্টাব্দ 3য়, এই 600 বছরের মধ্যে কোনো একটা নির্দিষ্ট টাইমে ভরতকে বা নাট্যশাস্ত্রকে পর্যায়ভুক্ত করা কোনো সময়ের মধ্যে বেঁধে রাখা খুব কঠিন। কারণ নাট্যশাস্ত্র কোনো একটি সময়ের বা কোনো একজন ভরত নামক ব্যক্তির গ্রন্থ বলে মনে হয় না। কারণ নাট্যশাস্ত্র পড়লেই মোটামুটি আমরা ভরত ছাড়াও আরো দুজন ভরতের নামে আরো দুজনের নাম আমরা পাই। একজনের নাম আদি ভরত, একজনের নাম বৃদ্ধ ভরত এবং তার সাথে ভরত। এবং তোমরা হয়তো জানো যে নাট্যশাস্ত্রের শ্রেষ্ঠ টিকাকারদের মধ্যে অন্যতম একজন টিকাকার হলেন অভিনব ভারতী এবং অভিনব গুপ্তের অভিনব ভারতী। এবং এই অভিনব ভারতীতে ভরতের নাম যেমন উল্লেখ রয়েছে, আদি ভরতেরও নাম রয়েছে, বৃদ্ধ ভরতেরও নাম রয়েছে। স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তে আসাই যায় যে আদি ভরত, ভরত এবং বৃদ্ধ ভরত এই তিনজন হয়তো পৃথক পৃথক ব্যক্তি এবং তারা হয়তো একটা নির্দিষ্ট সময়ে এই গ্রন্থটা রচনা করেননি। দীর্ঘ সময় জুড়ে প্রায় 600 বছর ধরে বিভিন্ন পর্যায়ে কালেকশন অব নাট্যশাস্ত্র বলতে পারি। নাট্যশাস্ত্র গ্রন্থটা হচ্ছে কালেকশন, সংগ্রহ। কিসের সংগ্রহ? তদানীন্তন কালের নাট্যতত্ত্ব বিষয়ক গ্রন্থ বা তত্ত্বের একটা সংকলন বলতে পারি। কম্পাইলেশন অব ড্রামাটার্জি হচ্ছে এই নাট্যশাস্ত্র। এটা কিন্তু আমরা বলতেই পারি। ভরত তার গ্রন্থের রচয়িতা, এতে কোনো সন্দেহ নেই। ভরতের পরে যদি আমরা কোনো আলংকারিককে পাই, তার নাম হলো ভামহ। ভামহের গ্রন্থের নাম হচ্ছে কাব্যালঙ্কার। এবং এই যে কাব্যালঙ্কার বা ভামহ, এর সময়কাল হচ্ছে খ্রিস্টাব্দ
খ্রিস্টাব্দ ষষ্ঠ এবং ষষ্ঠের শেষে, কেউ কেউ বলেন সপ্তম শতাব্দীতে ভামহ এই তার কাব্যালঙ্কার গ্রন্থটি লিখেছেন। ষষ্ঠের শেষ বা কেউ কেউ বলেন সপ্তম শতাব্দী, কিন্তু সপ্তমের পরে যাবে না। কাব্যালঙ্কার ভামহের। এবং তার আগে একটা কথা বলে নি, যে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রকে আমরা 6টা প্রস্থানে ভাগ করি, 6টা স্কুলে ভাগ করি। তার মধ্যে একটি স্কুল হচ্ছে, যেমন রস স্কুল একটা, রসপ্রস্থান একটা, যেমন একটা গুণরীতি প্রস্থান, একটা অলঙ্কার প্রস্থান, একটা ধ্বনি প্রস্থান, একটা রসপ্রস্থান আগেই বললাম, একটা বক্রোক্তি প্রস্থান এবং একটা হচ্ছে ঔচিত্য প্রস্থান। ভরতকে যদি আমরা রসসূত্রের প্রবক্তা বা রসবাদের বা রসপ্রস্থানের বা রস স্কুলের জনক বলি, তাহলে ভামহকে আমরা রসপ্রস্থানের মধ্যে ফেলতে পারবো না। ভামহ হলেন অলঙ্কার প্রস্থানের একজন আচার্য। ভামহের পরে যিনি আসছেন তার নাম হচ্ছেন দণ্ডী। তোমরা দণ্ডির গ্রন্থের নাম প্রায় সবাই জানো, কাব্যাদর্শ। কেউ বলেন দণ্ডী আগে, কেউ বলেন ভামহ আগে, কেউ কেউ বলেন দুজন প্রায় সমসাময়িক। কিন্তু মনে হয়েছে যেটা, যে দণ্ডির সময়কাল ভামহের একটু হলেও পরে, কারণ দণ্ডির গ্রন্থে কাব্যাদর্শে ভামহের গ্রন্থ থেকে অর্থাৎ কাব্যালঙ্কার থেকে অনেক উদ্ধৃতি হুবহু আমরা পাচ্ছি। সেদিক থেকে আমরা বলতেই পারি ভামহের দ্বারা প্রভাবিত হয়ে দণ্ডী, যিনি অলঙ্কার প্রস্থানের আরেকজন আচার্য, তিনি কাব্যাদর্শ গ্রন্থটা লিখলেন। তাহলে ভামহ, তারপরে দণ্ডী, আরো দুজন আসবেন উদ্ভট এবং রুদ্রট তারপরে পরে। সপ্তমের শেষ, অষ্টমের শুরু, উদ্ভট এবং রুদ্রট। একজনের কাব্যালঙ্কার, আরেকজন হচ্ছে কাব্যালঙ্কার সারসংগ্রহ। এরা চারজনই হচ্ছে অলঙ্কার প্রস্থানের আচার্য: ভামহ, দণ্ডী, উদ্ভট এবং রুদ্রট। এবং মাথায় রাখবে, অলঙ্কার শাস্ত্রের প্রায় সমস্ত আচার্যরাই, অন্তত প্রাচীন আচার্যরা, সবাই কাশ্মীরে জন্মগ্রহণ করছেন, কাশ্মীরের মানুষ, এক্সেপ্ট আজকের যেটা আমাদের পাঠ্য সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজ। ইনি হচ্ছেন শুধুমাত্র কাশ্মীরের নন, বাকি সমস্ত আচার্যরা কাশ্মীরের, এবং সবাই মোটামুটি ভাবে কম বেশি কাশ্মীরের শৈব প্রত্যভিজ্ঞা দর্শনের আচার্য ছিলেন, কম বেশি। তাহলে আমরা চারজনকে পেলাম অলঙ্কার প্রস্থানের: ভামহ, দণ্ডী, উদ্ভট, রুদ্রট। এই প্রসঙ্গে আরেকটা প্রস্থানের নাম বলে দিই। আমি বলি গুণরীতি প্রস্থান, কোন কোন গ্রন্থে বলে গুণপ্রস্থান। গুণ এবং রীতির মধ্যে এমন একটা নৈকট্য সম্বন্ধ রয়েছে, অবিনাভাব সম্বন্ধ রয়েছে, গুণরীতি প্রস্থানকে একটা পঙ্ক্তিভুক্ত করাটাই বিধেয়। দণ্ডীও অবশ্যই গুণপ্রস্থানের আচার্য। কেন? দণ্ডী অলঙ্কার ছাড়াও গুণকে সমানভাবে প্রাধান্য দিয়েছেন, এবং গুণের আলোচনা করতে করতে অনেক জায়গায় অলঙ্কারের আলোচনা করছেন। এবং দণ্ডী 10টা গুণের কথা স্বীকার করছেন, এত গুণের কথা কোনো আচার্য স্বীকার করেন না। সেই জন্য দণ্ডীকেও আমরা গুণপ্রস্থানের আচার্য বলতে পারি। 10টা গুণ তিনি স্বীকার করছেন দণ্ডী। আর যদি রীতিপ্রস্থান বলো, অবশ্যই বামনাচার্য, কাব্যালঙ্কার সূত্রবৃত্তি। দণ্ডীর পরেই আসবেন বামন কাব্যালঙ্কার সূত্রবৃত্তিতে। সেখানে রীতিটাকেই কাব্যের আত্মা বলে মনে করেন, রীতির আত্মা কাব্যস্য। তোমরা অনেকে সিলেবাসে কাব্যালঙ্কার সূত্রবৃত্তি থাকতে পারে, সেখানে রীতির আত্মা কাব্যস্য, রীতিটাই কাব্যের আত্মা। এবং এই প্রসঙ্গে বলছেন রীতি কি? বিশিষ্ট পদ রচনা রীতি, বিশিষ্ট পদের রচনা, কম্পাইলেশন অফ ওয়ার্ড অ্যান্ড থট, শব্দগুলোর বর্ণ বিন্যাস, বর্ণ সংগঠন, ধর্ম হচ্ছে গুণ। রীতিটা এক কথায় বলে, রীতি কি জিনিস? রীতি মানে বাংলায় যাকে এক কথায় বলতে পারি,
শৈলী, স্টাইল, লেখার স্টাইলকে বলা হয় রীতি। এবং রীতি এবং গুণের মধ্যে খুব ভালো একটা সম্বন্ধ রয়েছে। রীতিটা গুণ ব্যতিরেকে রীতির কল্পনা করা যায় না। আমরা জানি রীতি মোটামুটি তিনটে: বৈদর্ভী, গৌড়িয়া, পাঞ্চালী। রীতি প্রস্থান হলো, গুণপ্রস্থান হলো। মোটামুটি ভাবে গুণপ্রস্থানের আচার্য বলতে, মুখ্য আচার্য বলতে অবশ্যই দণ্ডিকে বলতে হবে, আর রীতি প্রস্থানের আচার্য বলতে অবশ্যই তোমার বামন এবং তার কাব্যালঙ্কার সত্যবৃত্তিকে ধরতে হবে। তারপরেই যে গ্রন্থটা খুব উচ্চমানের একটি গ্রন্থ চলে আসছে, যেটাকে আমরা ধ্বনিপ্রস্থানের শ্রেষ্ঠ গ্রন্থ বলতে পারি, যেটাও মনে হয় নেটের সিলেবাসে এক সময় ছিল, আমি জানি না এখন সিলেবাসে আছে না নেই, সেটা হচ্ছে ধর্ণালোক। এই দেখো, অষ্টম শতাব্দী পর্যন্ত, নবম শতাব্দীর পূর্ব পর্যন্ত ভরত ছাড়া যারা অলঙ্কার শাস্ত্র নিয়ে চর্চা করছেন, তিনি ভাম হতে পারেন, দণ্ডী হতে পারেন, উদ্বর হতে পারেন, রুদ্রট হতে পারেন, রাজশেখর হতে পারেন, বামন হতে পারেন, সবাই কিন্তু দেখো কাব্যের বাহ্যিক শোভা নিয়ে আলোচনা করেছেন। কেউ কিন্তু কাব্যের অন্দরমহলে কেউ কিন্তু প্রবেশ করছে না, কাব্যের ভেতরে কিন্তু কেউ প্রবেশ কিন্তু করছে না। প্রথম কাব্যের মধ্যে, কাব্যের ভেতরে প্রবেশ করতে শুরু করলেন, কাব্যের আত্মস্থানে প্রবেশ করার স্টার্ট করলেন, তার নাম হচ্ছে ধর্ণালঙ্কার, আনন্দবর্ধন। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে একটা নতুন দিগন্তের সূচনা হলো নবম শতাব্দীতে এসে। এতক্ষণ যারা করছিলেন, কাজ করছিলেন, চর্চা করছিলেন অলঙ্কার শাস্ত্র নিয়ে, সবাই বাইরের আবরণ নিয়ে চর্চা করছিলেন, বাইরের সৌন্দর্য নিয়ে চর্চা করছিলেন, কেউ ভেতরে প্রবেশ করেন। প্রথম কাব্যের অন্দরমহলে প্রবেশ করলেন ধর্ণালঙ্কার, আনন্দবর্ধন। তিনি বললেন কাব্যের আত্মা হচ্ছে ধ্বনি। কাব্যস্ব আত্মা ধ্বনিরীতি বুধই যমামনাথ পূর্ব ভাক্তমাহুস্তমন্যে কেচিদ বাচাম স্থিতম বিষয়ে তত্ত্বমূর্তুস্তদীয়ম তেন ব্রহ্ম সহৃদয় মনপ্রীতয়ে তৎস্বরূপম। তিনি বললেন, প্রথমে প্রতিজ্ঞা বাক্য করলেন কাব্যস্ব আত্মা ধ্বনি। এবারে প্রসঙ্গটা আসছে, হোয়াট ইজ ধ্বনি? ধ্বনি কি জিনিস? ধ্বনি কি অলঙ্কারের মতন বাইরের দিকের জিনিস? না, ধ্বনিটা হচ্ছে কাব্যের অন্দরমহলের জিনিস, কাব্যের ভেতরের জিনিসটা হচ্ছে ধ্বনি। ঠিক আছে? কাব্যের অন্তর্নিহিত ধর্মটা হচ্ছে ধ্বনি। ধ্বনিটাকে কিন্তু, অলঙ্কারটাকে বাইরে থেকে দেখতে পাওয়া যায়। দেখো, আমাদের শরীর যেমন, সেরকম কাব্যেরও একটা শরীর রয়েছে। কাব্যের শরীরে যেমন শব্দ রয়েছে, অর্থ রয়েছে, সেরকম গুণ রয়েছে, রীতি রয়েছে, রস রয়েছে, বক্রোক্তি রয়েছে, ধ্বনি রয়েছে। এই অলঙ্কারটাকে, রীতিটাকে, এগুলো বাইরে থেকে দেখতে পাওয়া যায়, কিন্তু ধ্বনিটাকে কিন্তু বাইরে থেকে দেখতে পাওয়া যায় না। ধ্বনিটাকে বলা হয় নারী দেহের লাবণ্যের সাথে তুলনা করা যায়। অর্থ হচ্ছে ধর্ণালঙ্কারের মতে, অর্থ হচ্ছে দুই প্রকার, বাচ্যার্থ এবং প্রতীয়মানার্থ। সেখানে উনি বলছেন, আনন্দবর্ধন, যে এক মিনিট, এক্সকিউজ, 1 মিনিট। আমি যেটা বলছিলাম, ধ্বনিটা হচ্ছে কাব্যের শরীরের লাবণ্যের সাথে তুলনা করা যায় ধ্বনিটাকে।
হ্যাঁ, তাহলে ধ্বনিটাকে কাব্যের শরীরে লাবণ্যের সাথে লাবণ্যটাকে যেমন রমণ দিয়ে লাবণ্যটাকে যেমন সামনে থেকে বোঝা যায় না, সেরকম ধ্বনিটাকেও বোঝা যায় না। ধ্বনিটা হচ্ছে অনুভূতি গ্রাহ্য। তাহলে ধ্বনি প্রস্থানের মুখ্য আচার্য হচ্ছেন আনন্দবর্ধন, এবং ধ্বনি প্রস্থানের ডেভেলপমেন্ট বিকাশ হচ্ছে রসপ্রস্থানে। এটা মাথায় রাখবে, ধ্বনি প্রস্থানের বিকাশ হচ্ছে রসপ্রস্থান, হচ্ছে ধ্বনি প্রস্থানের বিকাশ। এরপরে এই রসপ্রস্থান বলতে গিয়ে আমি প্রথমেই বললাম, রসপ্রস্থানের আদ্য আচার্য হচ্ছেন, যদি নাট্যশাস্ত্রকার ভরত হন, তাহলে তার যারা অনুগামী তাদের মধ্যে একজন অবশ্যই যদি মম্মট হয়ে থাকেন, মম্মটের সময়কাল মাথায় রাখবে দ্বাদশ শতাব্দী। দ্বাদশ শতাব্দী হচ্ছে মম্মটের সময়কাল। আর হচ্ছে মম্মটের পরে, মম্মট কিন্তু একজন রসবাদী আচার্য, মম্মটের পরেই যে আচার্য তার নাম হচ্ছে সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজ। তার সময়কাল কিন্তু চতুর্দশ শতাব্দী। এবং প্রথমেই বললাম যে এই যে বিশ্বনাথ কবিরাজের সময়কাল হচ্ছে, এবং তার বংশ বা তাদের সবাই উড়িষ্যাতে জন্মগ্রহণ করছেন। এবং আরো পরিষ্কার করে বললে, তিনি কলিঙ্গ, বর্তমানে যাকে আমরা উড়িষ্যা বলি, তখন ছিল কলিঙ্গ। কলিঙ্গের পরপর দুজন গঙ্গাবংশীয় দুজন শাসক রাজা ছিলেন। নোট করবে, কলিঙ্গ বর্তমানে যাকে আমরা উড়িষ্যা বলছি, তখন তার নাম ছিল কলিঙ্গ। অঙ্গ বঙ্গ কলিঙ্গ, বঙ্গ মানে বঙ্গ, কলিঙ্গ বলতে উড়িষ্যা। কলিঙ্গের পরপর দুজন গঙ্গাবংশীয় শাসক রাজা ছিলেন। একজন হচ্ছেন চতুর্থ নরসিংহদেব এবং রাজা চতুর্থ নিশঙ্ক ভানুদেব। একজন কি বললাম, দুজন গঙ্গাবংশীয় রাজা। প্রথমে হচ্ছেন চতুর্থ নরসিংহদেব, আর একজন হচ্ছেন রাজা চতুর্থ নিশঙ্ক নয়হস্যি তালবস্য ময়ক নিশঙ্ক ভানুদেব। ঠিক আছে, এই সময়ে কিন্তু বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য প্রতিভার স্বাক্ষর রাখেন। সে অলংকার গ্রন্থ রচনা বলো, অলংকার গ্রন্থ ছাড়াও তার কিছু কিছু আরো কিছু চন্দ্রকলা নাটিকা রয়েছে, প্রভাবতী পরিণয় বলে নাটক রয়েছে, রাঘব বিলাস বলে দীর্ঘ একটি কবিতা রয়েছে, আবার রাঘব বিলাস যেমন রয়েছে, রাঘব বিলাপ নামেও একটা কবিতা রয়েছে, তারপরে নরসিংহ বিজয় বলে একটা কবিতা রয়েছে, তারপরে তোমার লক্ষ্মী স্তব বলে একটা স্তবক গ্রন্থ রয়েছে, আর একটি প্রাকৃত ভাষায় কবিতা গ্রন্থ রয়েছে কুবলয়াস্ব চরিতম। কি কি বললাম, সাহিত্য দর্পণ ছাড়াও তার যেগুলো সংস্কৃত এবং প্রাকৃত ভাষায় তার যে গ্রন্থগুলো, একটা হচ্ছে চন্দ্রকলা নাটিকা, দুই হচ্ছে প্রভাবতী পরিণয় নামক একটি নাটক, একটা রাঘব বিলাস নামক একটা কবিতা, রাঘব বিলাপ নামক একটি কবিতা, প্রাকৃত ভাষায় লেখা একটি কবিতার নাম হচ্ছে কুবলয়াস্ব চরিতম, কুবলয় অশ্ব চরিতম, কুবলয়াস্ব চরিতম, নরসিংহ বিজয় কবিতা। এবং কাব্যশাস্ত্রের গ্রন্থ বলতে সাহিত্য দর্পণটা তো খুব বিখ্যাত। ঠিক আছে, এবং তিনি কিন্তু এই সময়ে কিন্তু জন্মগ্রহণ করছেন। কোন সময়ে? যখন এই দুজন রাজা সিংহাসনে ছিলেন, রাজা চতুর্থ নরসিংহদেব এবং রাজা চতুর্থ নিশঙ্ক ভানুদেব। এদের তার কিন্তু মানে পারফেক্ট জন্ম তারিখ বলা সম্ভব নয় বিশ্বনাথ কবিরাজের, কিন্তু মোটামুটি এই দুজন রাজার সময়কালকে যদি আমরা ধরি, তাহলে 1378 থেকে 1434, 1378 থেকে 1434, এক কথায় বললে চতুর্দশ শতাব্দী। 1378 থেকে 1434 সময়ের মধ্যে কোনো একটা সময়ে এই তোমার বিশ্বনাথের সময় বলা যেতে পারে। কেউ কেউ আবার গবেষকরা বলেন 1300 থেকে 1380 মধ্যে বিশ্বনাথ কবিরাজ জীবিত ছিলেন তার জীবনকাল।
1300 থেকে 1380, ঠিক আছে। এবং তার পারিবারিক পরিচয় সম্পর্কে একটু সামান্য ধারণা দিই। তিনি একজন তো প্রখ্যাত পণ্ডিত, তার পরিবারের দিক থেকেও একটা বিখ্যাত বিদ্বৎ পরিবারে তার জন্ম। তার দাদা অর্থাৎ বিশ্বনাথ কবিরাজের দাদা নারায়ণ দাস কলিঙ্গের একজন বড় সংস্কৃত কবি ছিলেন। তার দাদা হচ্ছে নারায়ণ দাস, কলিঙ্গের বিখ্যাত একজন সংস্কৃত কবি ছিলেন, ঠিক আছে। আবার চণ্ডীদাস বলে আরেক ভাই, তিনি তোমার শোনা যায়, গ্রন্থ পাওয়া যায় না, মম্মটের কাব্য প্রকাশের ওপরেও কিছু টিকা গ্রন্থের মতন কিছু লিখেছিলেন, যদিও সেগুলো দুষ্প্রাপ্য। এই যে বড় দাদা বলছি নারায়ণ দাস এবং হচ্ছে চণ্ডীদাস, নারায়ণ দাসও যেমন কলিঙ্গের একজন বড় সংস্কৃত কবি ছিলেন, তিনি জয়দেবের খুব বিখ্যাত আমরা জানি গীত গোবিন্দের ওপরে একটি টিকা গ্রন্থ নাকি লিখেছিলেন নারায়ণ দাস, শোনা যায়। আর আরেক ভাই চণ্ডীদাস, তিনি মম্মটের অলঙ্কার গ্রন্থের ওপরে কাব্য প্রকাশের উপরেও কোনো টিকা গ্রন্থ হয়তো লিখেছিলেন। বিশ্বনাথের বাবা কেউ কেউ বলেন চন্দ্রশেখর বলে কারো কারো নাম পাওয়া যায়, বিশ্বনাথের বাবার নাম চন্দ্রশেখর বলেও কেউ কেউ বলে থাকেন। এক মিনিট। হ্যাঁ, তাহলে চন্দ্রশেখরই এখানেও আমরা দেখতে পাচ্ছি, চন্দ্রশেখর তার পিতার নাম, এরকমই আমরাও পেয়েছি চন্দ্রশেখর তার পিতার নাম। তাহলে পিতার নাম চন্দ্রশেখর। তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে একজন হচ্ছেন বিশ্বনাথ, একজন হচ্ছেন নারায়ণ দাস এবং একজন হচ্ছেন তোমার চণ্ডীদাস, এরকম শোনা যায়। এবং এটাও শোনা যায় বিশ্বনাথ এবং তার পিতা তোমার চন্দ্রশেখর কলিঙ্গ রাজার দরবারে তোমার বিশেষ একটা সন্ধি বিগ্রহিকা মহাপাত্র নামে, সন্ধি বিগ্রহিকা মহাপাত্র নামে একটা উপাধি নাকি পেয়েছিলেন। সন্ধি বিগ্রহিকা মহাপাত্র মানে হচ্ছে রাজার দরবারে, কলিঙ্গের রাজ দরবারে যুদ্ধ এবং শান্তির মন্ত্রী কে বলা হয় সন্ধি বিগ্রহিকা মহাপাত্র, একটা উপাধি পান। আবার বিশ্বনাথের ছেলে অনন্ত দাস, তিনি পিতা সাহিত্য অর্পণ গ্রন্থের উপরে টিকা লিখছেন। এই হচ্ছে তার আর পারিবারিক ইতিহাস। তারা সবাই, এটা অনস্বীকার্য, তারা সবাই কম বেশি তোমার অলঙ্কার শাস্ত্র এবং সাহিত্যের একজন প্রখ্যাত পণ্ডিত পুরুষ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। এরপরে আমরা চলে আসি একদম ডাইরেক্ট গ্রন্থতে চলে আসি। আমি এগুলো বলে দিই, অন্যান্য গ্রন্থ বলে দিয়েছি, রাঘব বিলাসও বলেছি, প্রভাবতী পরিণয় নাটিকা বলেছি, চন্দ্রকলাও বলেছি, কাব্যপ্রকাশ দর্পণ, কাব্যপ্রকাশের টিকা যদূর সম্ভব এটা বিশ্বনাথের কেউ বলেন, কেউ কেউ বলেন বিশ্বনাথের ছোট ভাই চণ্ডীদাসেরও কেউ কেউ বলেন। এই নিয়ে মতবিরোধ রয়েছে। এবং এটা আমরা জানি যে সাহিত্য দর্পণের 10টা পরিচ্ছেদ, প্রত্যেকটা অধ্যায়ের নাম পরিচ্ছেদ। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, সাহিত্য দর্পণ, দর্পণ মানে কি? দর্পণ মানে আয়না। তাহলে গ্রন্থটির নাম সাহিত্য দর্পণ কেন হলো? দেখো, কাব্য প্রকাশ, সাহিত্য দর্পণ, কাব্যাদর্শ, তিনটে গ্রন্থের মানে কিন্তু একই। আদর্শ মানেও কাব্যাদর্শ, কাব্যের আদর্শ মানে কাব্যের আয়না, মানে সাহিত্যের আয়না। সাহিত্য দর্পণ মানেও যা, কাব্যাদর্শ মানেও তাই। কাব্য প্রকাশ, কাব্যের প্রকাশ, ঠিক আছে, কাব্যের প্রকাশ, কাব্যের দীপ্তি, এটাও কিন্তু একটা অলঙ্কার শাস্ত্রের গ্রন্থ।
অলঙ্কার শাস্ত্রের একটি গ্রন্থ প্রখ্যাত। তাহলে এই তিনটে গ্রন্থের মানে কিন্তু কম বেশি দেখো একই। কাব্য প্রকাশ মানেও যা, সাহিত্য দর্পণ মানেও তাই, আর কাব্য প্রকাশ, সাহিত্য দর্পণ এবং কাব্যাদর্শ। দর্পণ মানেও আয়না, অর্থাৎ যে গ্রন্থতে কাব্যের বিভিন্ন তত্ত্বগুলি বর্ণিত হচ্ছে, এবং মাথায় রাখবে অলঙ্কার শাস্ত্র হচ্ছে সাহিত্যের দর্শন শাস্ত্র। অলঙ্কার শাস্ত্র হচ্ছে, এটা বিখ্যাত বাঙালি পণ্ডিত বিষ্ণুপদ ভট্টাচার্য তার গ্রন্থে বলছেন, প্রথমে এই লাইনেই বলছেন যে অলঙ্কার শাস্ত্র হচ্ছে কাব্যের দর্শন শাস্ত্র, সাহিত্যের দর্শন শাস্ত্র। তাহলে সাহিত্য দর্পণ গ্রন্থ মানে হচ্ছে যে গ্রন্থেতে কিছু তত্ত্বাবলী বর্ণিত থাকবে। কিসের তত্ত্বাবলী? সাহিত্য বিষয়ক, কাব্য বিষয়ক কিছু তত্ত্বাবলীর বর্ণনা থাকবে, যে তত্ত্বাবলীর আধারে কবিদের কাব্যগুলি, কবিদের নাট্যগুলি, কবিদের সাহিত্য কৃতিগুলো ব্যাখ্যাত হবে। এটা মাথা থেকে পরিষ্কার করে নাও। যেমন ভাবে এটা বলা হয় আগে সাহিত্য তারপরে তার ব্যাকরণ শাস্ত্র, সেরকম আগে সাহিত্য তারপরে তার কিন্তু অলঙ্কার শাস্ত্র। এমন নয় অলঙ্কার শাস্ত্র আগে তারপরে হচ্ছে সাহিত্য, সাহিত্য একদম না। আগে হচ্ছে সাহিত্য। সাহিত্যের গ্রন্থগুলোকে, কাব্যগুলোকে, নাটকগুলোকে, চম্পুগুলোকে ব্যাখ্যা করার জন্য অলঙ্কার শাস্ত্র রচনা করা হচ্ছে। অর্থাৎ অলঙ্কার শাস্ত্রের যা প্রতিপাদিত তত্ত্বাবলী, সেই তত্ত্বাবলীগুলোকে যদি আমরা কাব্য, নাটক, চম্পুতে ব্যবহার করি, তাহলে কাব্য, নাটক, চম্পুগুলোকে আমরা একটা সুশৃঙ্খল ভাবে, বিজ্ঞানসম্মত ভাবে আলোচনা করতে পারবো। সেই জন্য অলঙ্কার শাস্ত্রগুলোর রচনা। ঠিক আছে? এবং এই যে অলঙ্কার শাস্ত্র বলছি, সাহিত্য দর্পণ, সাহিত্য দর্পণ হচ্ছে তোমার বিশ্বনাথের সবচেয়ে শ্রেষ্ঠ রচনা, এতে কোনো সন্দেহ নেই। এবং অন্যতম শ্রেষ্ঠ অলঙ্কার শাস্ত্রের গ্রন্থের মধ্যে সাহিত্য দর্পণকে ফেলা যেতে পারে। একটা কথা স্বীকার করে নেওয়া বাঞ্ছনীয়, এবং পি.ভি. কানে হিস্ট্রি অফ সংস্কৃত পোয়েটিক্স গ্রন্থে একথা স্বীকার করছেন, বিশ্বনাথ ইজ ওভার ফেস্টিয়াস। মানে হচ্ছে বিশ্বনাথ খুব খুঁতখুঁতে মানুষ, স্বল্প লিখেছেন কিন্তু পরিষ্কার লেখা পছন্দ তার। তিনি প্রত্যেকটা ক্ষেত্রে তার পূর্বসূরীদের তত্ত্বগুলোকে খণ্ডন করে নিজের মতকে প্রতিষ্ঠা করাটাই তার একটা ট্রিক্স, যেটা আমরা সাহিত্য দর্পণের প্রথম পরিচ্ছেদ পড়লেই আমরা বুঝতে পারবো। তিনি প্রথমেই কাব্যের মঙ্গলাচরণ এবং মঙ্গলাচরণের পরে তোমার কাব্যের প্রয়োজন বলবার পরেই তিনি পূর্বপক্ষী যারা, পূর্বাচার্য যারা, বিশেষত মম্মট, তার পূর্বে ভামহ, দণ্ডিত, কাব্যের লক্ষণগুলোকে, কাব্যের তত্ত্বগুলোকে তিনি খণ্ডন করে নিজের মতকে প্রতিষ্ঠা করে কাব্যের লক্ষণ দিচ্ছেন বাক্যং রসাত্মকং কাব্য। এইটা কিন্তু দেখো একটা ধারা। Welcome to YouTube Kids. Get a grown-up's help. সরি। তাহলে তিনি কিন্তু পূর্বাচার্যদের মত, যেটা দর্শনদের একটা বিশেষ একটা লক্ষণ আলোচনা করার, কাব্যশাস্ত্রীয় গ্রন্থগুলোকে, দর্শনশাস্ত্রীয় গ্রন্থগুলো ব্যাখ্যা করার, পূর্বপক্ষী যারা তাদের মতকে খণ্ডন করে নিজের মতকে প্রতিষ্ঠা করে, এখানেও কিন্তু সাহিত্য দর্পণকার বিশ্বনাথ তাই কিন্তু করেছে।
এবং এখানে তিনি তার গ্রন্থটিকে কিন্তু 10টা পরিচ্ছেদে ভাগ করছেন। এবং আরেকটা জিনিস এই প্রসঙ্গে বলে দিই, যেটা খুঁতখুঁতের প্রসঙ্গে বলছি, কানে বলছেন তিনি বারবার পূর্বাচার্যদের গ্রন্থগুলোকে খণ্ডন করছেন। আরেকটা এই গ্রন্থের বিশেষত্ব হচ্ছে সাহিত্য দর্পণের পূর্বে যে সমস্ত গ্রন্থগুলো অলঙ্কার শাস্ত্রের গ্রন্থগুলো ছিল সেগুলো থেকে এই সাহিত্য দর্পণে একটা পার্থক্য রয়েছে। কেন, কিরকম? দেখো, সাহিত্য দর্পণের পূর্বে যে সমস্ত গ্রন্থগুলোর নাম আমি উল্লেখ করলাম প্রথমে, কেন উল্লেখ করলাম এইটাই তার কারণ। প্রত্যেকটি গ্রন্থতে শুধুমাত্র আলংকারিকরা শুধু তোমার কাব্য বলতে তোমার নাট্যকলার দৃষ্টিকোণ থেকে শুধু আলোচনা করেছেন সবাই। হয় কাব্য কেউ অথবা নাট্য, এই দুটোর বেসিসে সবাই কিন্তু আলোচনা করি। কিন্তু বিশ্বনাথ কি করলেন? বিশ্বনাথ শ্রব্য এবং দৃশ্য, তোমরা তো সাহিত্য দর্পণের 6ষ্ঠ পরিচ্ছেদ পড়লেই দেখবে দৃশ্য শ্রব্যত্ব ভেদেন পুনঃ কাব্যম দ্বিধামতম। দৃশ্যকাব্য এবং শ্রব্য কাব্য ভেদে 2 ভাগে ভাগ করেছেন। দৃশ্য শ্রব্যত্ব ভেদেন পুনঃ কাব্যম দ্বিধামতম, 2টো ভাগে ভাগ করলেন। কিন্তু ইতিপূর্বে যারা আচার্য ছিলেন তারা হয় কেউ দৃশ্যকাব্য নাহলে কেউ শ্রব্য কাব্য। ইনি ফার্স্ট টাইম যিনি দৃশ্য শ্রব্য দুটোর বেসিসে তার অলঙ্কার গ্রন্থটা কিন্তু লিখবার চেষ্টা করছে। এইখানে একটা স্বতন্ত্রতা রয়েছে, ঠিক আছে। আরেকটা যেটা বলার, এই পরিচ্ছেদগুলোর নাম তো প্রথমের দিকেই একটু দেবব্রত ওপরটাই তুলবে, ওপরটাই তুলো। হ্যাঁ, এখানে দেখো লেখা আছে 10টা পরিচ্ছেদে ভাগ করা হচ্ছে। প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে কাব্য স্বরূপ নিরূপণ। নাম দেখেই বোঝা যাচ্ছে কাব্যের স্বরূপ, যেখানে আমরা পাবো যে পূর্বাচার্যদের মতগুলোকে উল্লেখ করে সেগুলোকে প্রত্যেকটা পদকে খণ্ডন করে সাহিত্য দর্পণকার তার কাব্যের লক্ষণ দিচ্ছেন। দ্বিতীয় অধ্যায়ের নাম বাক্য স্বরূপ নিরূপণম। সবই ক্ষেত্রে দেখো নিরূপণম, প্রথমের দিকে হয় বিবেচনম নাহলে নিরূপণম। শুধু একটা ক্ষেত্রে বিবেচনম এবং গুণ বিবেচনম এবং রীতি বিবেচনম, বাকি সবগুলোই হচ্ছে নিরূপণ। একটা প্রথম অধ্যায় কাব্য স্বরূপ নিরূপণম। দ্বিতীয়তে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কাব্য স্বরূপ বাক্য স্বরূপ নিরূপণম। আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তিযুক্ত পদচ্চয় বাক্যম, বাক্যের স্বরূপ নির্ণয় করা এখানে আমরা পাচ্ছি। তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে রসাদি নিরূপণম। রসাদি, রস আদি। এখানে রস বলতে শুধুমাত্র আমরা সাহিত্য দর্পণে প্রথমে যখন পড়বো, আমরা কাব্যের লক্ষণ যখন পড়ছি, কাব্যের লক্ষণ কি বলা হচ্ছে? বাক্যং রসাত্মকং কাব্যম। নিশ্চিতভাবে আমরা পরে আলোচনা করব। কিন্তু এখানে এই যে রস বলতে কাকে আমি কাব্য বলছি, যে কাকে আমি কাব্য বলছি? যে বাক্যটা রসযুক্ত তাকেই আমি কাব্য বলছি। যে বাক্য রসযুক্ত নয় সেটাকে আমি কাব্য পর্যায়ভুক্ত আমরা করছি না, ঠিক আছে। যে বাক্যটি রসযুক্ত নয় তাকে আমি কিন্তু কাব্য পদবাচ্য করছি না। তখন প্রশ্ন আসছে রস কি? তখন বলা হচ্ছে রস হচ্ছে রস্যতে আস্বাদ্যতে অননয়তি রস। রসের উৎপত্তি কি? যেটা আমরা আস্বাদজনক, যেটা আমরা টেস্ট করি, যেটা আমরা উপভোগ করি। রস্যতে আস্বাদ্যতে অননয়তি রস। এই যে রসের লক্ষণ যদি করি, এগুলো আমরা পরে যখন টেক্সটটা পড়বো তখন এগুলো আমরা টেক্সট ধরে মিলিয়ে নেব। একটু শুনে রাখলে তখন ধরতে সুবিধা হবে। রস্যতে আস্বাদ্যতে অননয়তি রস, এই যে রসের উৎপত্তিটা করি যদি, তাহলে রস বলতে শুধুমাত্র 10টা রস বোঝানো যাবে না। শৃঙ্গার হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানকা বিভৎসাদ্ভুত সঙ্গ নাট্য রসাস্মিতা বা নির্বেদ স্থায়ী ভাবপি শান্তবি নবরস, এই যে 9টা রস, এই যে 9টা রস শুধু রস বলতে
এই 9টা রসকে শুধু বোঝানো যাবে না। যদি রসের ব্যুৎপত্তি হয় রস্যতে আস্বাদ্যতে অনেনৈতি রস, কেন? রসের ধর্ম হচ্ছে আস্বাদজনকতা, হচ্ছে রসের ধর্ম। আরো কিছু কিছু কাব্যের টেকনিক্যাল টার্ম রয়েছে। রস মানে শুধু রস নয়, ওইটা দেখবে সাহিত্য অর্পণে তোমাদের গ্রন্থ থাকলে বৃত্তিতে দেখবে লেখা আছে রস্যতে আস্বাদ্যতে অননৈতি রস ইতি ব্যুৎপত্তি যোগাৎ রসপদেন ন কেবলম রসস্য গ্রহণম ভাব ভাবাভাস ভাব শান্তি ভাব সবলতা দীনামপি গ্রহণম। রস বলতে শুধু রস নয়, রস বলতে শুধুমাত্র 10টা রস নয়, রস বলতে ভাব, ভাবাভাস, ভাব শান্তি, ভাব সবলতা। তাহলে ভাব জিনিসটা কি? ভাব জিনিসটা হচ্ছে মনুষ্য বিষয়ক যে রতি তাকে বলি আমরা শৃঙ্গার, কিন্তু দেবাদি বিষয়ক যে রতি রাধা কৃষ্ণের যে প্রেম তাকে কিন্তু আমি শৃঙ্গার রস বলতে পারবো না, তখন তাকে আমাকে ভাব বলতে হবে। যদি রাধা কৃষ্ণের প্রেম আর দুটো মানুষের প্রেমিক প্রেমিকার যে প্রেম দুটোকে যদি আমি রসপর্যায়ভুক্ত করি তাহলে দেবতা এবং মানুষকে একই পঙ্ক্তিভুক্ত হয়ে যাবে, সেটা আমরা করতে পারবো না। তাহলে দেবাদি বিষয়ক যে রতি তাকে আমাকে ভাব বলতে হবে, আর মনুষ্য বিষয়ক যে রতি তাকে আমাকে শৃঙ্গার বলতে হবে, রস বলতে হবে। আবার মনুষ্যেতর প্রাণীর যে শৃঙ্গার তাকে রস বলা যাবে না, তাকে ভাব বলা যাবে না, তাকে ভাবাভাস বলতে হবে। দেখো ভাবেতেও রাধা কৃষ্ণের যে প্রেম লীলা তার মধ্যেও আস্বাদজনকতা রয়েছে, তার মধ্যেও পানক রসের মতন একটা আলাদা একটা অন্য স্টেট, অন্য একটা মাইন্ডের অবস্থার মধ্যে চলে যেতে হয় রাধা কৃষ্ণের প্রেম লীলা পড়লে। অনুসূয়া প্রিয়ঙ্গদা, শকুন্তলা, দুষ্যন্তের, এদের শকুন্তলা এবং দুষ্যন্তের প্রেম বা উদয়ন বাসবদত্তার প্রেমের যে আস্বাদজনকত্ব, রাধাকৃষ্ণের প্রেমলীলার মধ্যেও আস্বাদজনকত্ব রয়েছে। এটা লৌকিক, ওটা অলৌকিক মার্গের প্রেম। অনুসূয়া প্রিয়ঙ্গদা শকুন্তলা দুষ্যন্তের যে প্রেম, মানে শকুন্তলা এবং দুষ্যন্তের যে প্রেম সেটা লৌকিক রস, লৌকিক প্রেম। আর রাধাকৃষ্ণের প্রেমটা, পার্বতী পরমেশ্বরের প্রেমটা, সেটা হচ্ছে অলৌকিক জগতের, কাব্যের জগতের প্রেম, অন্য জগতের প্রেম, আধ্যাত্মিক ওটা। কিন্তু ওদের মধ্যেও কিন্তু এই আস্বাদজনকত্ব রয়েছে। কাদের মধ্যে? এই ভাব, ভাবাভাস, বা যদি মনুষ্য তির্যক যোনি বিশিষ্ট যারা প্রাণী, সেটা আমি ভাবাভাস বলছি, তাদের মধ্যে যে শৃঙ্গার, দুটো পশুর মধ্যে যে শৃঙ্গার, সেটাকে আমাকে ভাবাভাস বলতে হবে, তার মধ্যেও আস্বাদজনকত্ব রয়েছে। অতএব এই যে বললো রসাদি নিরূপণম, আদি কেন? আদি মানে শুধু রস নয়, ভাব, ভাব শান্তি, ভাব সবলতা, এইগুলোরও গ্রহণ হয়ে যাবে, কারণ প্রত্যেকের মধ্যেই আস্বাদজনকত্ব রয়েছে, শুধুমাত্র রসেই শুধুমাত্র আস্বাদজনকত্ব নেই। তারপরে কাব্য ভেদ নিরূপণম, ঠিক আছে, কাব্য ভেদ নিরূপণম। কাব্যভেদ নিরূপণ বলতে, কাব্যভেদ নিরূপণ বলতে কি বোঝাচ্ছে? কাব্যভেদ নিরূপণ বলতে আমরা তো ষষ্ঠতে গিয়ে দেখো, ষষ্ঠতের নাম হচ্ছে দৃশ্য শ্রব্য কাব্য প্রকরণ, দৃশ্য শ্রব্য কাব্য প্রকরণ ষষ্ঠের নাম। কিন্তু তার আগেও আরেকটা কাব্যভেদ নিরূপণম আমরা পাচ্ছি। এই কাব্যভেদ নিরূপণম জিনিসটা কি? এই কাব্যভেদ নিরূপণম হচ্ছে তোমার কাব্যের যে বিভিন্ন ভেদ, কাব্যের যে খুঁটিনাটি বিভিন্ন ভেদ, সেইগুলো এখানে পরিষ্কার ভাবে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এখানে কাব্য বলতে তোমার একটা হচ্ছে ধ্বনি কাব্য এবং একটা গুণীভূত ব্যঙ্গ কাব্য। কোন চ্যাপ্টার বলছি আমরা? তৃতীয় চ্যাপ্টারের কথা বলছি, যেখানে কাব্যভেদ নিরূপণ। কাব্যটাকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা ধ্বনি কাব্য, একটা গুণীভূত ব্যঙ্গ কাব্য। দেখো আমি প্রথমে ধ্বনি বলতে গিয়ে প্রথমেই তো আমি বললাম ধ্বনি বলতে এখানে কি, যেটা আমরা
তোমার এক মিনিট, ধ্বনি বলতে কি বুঝলাম? ধ্বনি বলতে যেটা আমরা মনের উপরে যেটা আস্বাদজনক, মনের যেটা অংশ সেটাই হচ্ছে ধ্বনি কাব্য, যেটা উপলব্ধি করতে হয়, যেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না। আমি প্রথমেই বলছিলাম যে ধর্ণালোক পড়লে, আমরা ধর্ণালোক পড়ার পরে সাহিত্য দর্পণ পড়লে জিনিসগুলো অন্তত পরিষ্কার হয়। ধ্বনি বলতে গিয়ে ওখানে যেমন ধ্বনি 3 প্রকার, বস্তুর ধ্বনি, অলংকার ধ্বনি, রসধ্বনি, সেরকম আরেকটা দৃষ্টিকোণ থেকেও 2 ভাগে ভাগ করা হয়েছে। তোমরা সাহিত্য দর্পণ পড়বার আগে নিশ্চয়ই কাব্য প্রকাশ পড়েছো। কাব্য প্রকাশে কি আছে? কাব্য প্রকাশের কাব্যের ভেদে দেখবে 3 প্রকার কাব্যের ভেদ স্বীকার করা হয়েছে কাব্য প্রকাশে। একটা হচ্ছে উত্তম কাব্য, একটা মধ্যম কাব্য এবং একটা হচ্ছে অধম কাব্য। নোট করবে অবশ্যই এই জায়গাটা, যেটা হচ্ছে উত্তম কাব্য সেটাই হচ্ছে ধ্বনি কাব্য, যেটা হচ্ছে উত্তম কাব্য সেটাই হচ্ছে ধ্বনি কাব্য। উত্তম কাব্যে কি হয় মনে করে দেখো, তোমরা যদি সাহিত্য কাব্য প্রকাশ করেছো, উত্তম কাব্যতে কি হয়, যেখানে ব্যঙ্গার্থটা বাচ্চার্থের থেকে অনেক বেশি সৌন্দর্য উৎপাদন করে, যেখানে বাচ্চার্থের সৌন্দর্য থেকে ব্যঙ্গার্থের সৌন্দর্য অনেক উৎকৃষ্ট হয়, তাকে আমরা উত্তম কাব্য বলি। আবার বলছি, যেখানে বাচ্চার্থের সৌন্দর্য থেকে ব্যঙ্গার্থের সৌন্দর্য আরো চমৎকারী হয়, তাকে বলা হয় উত্তম কাব্য, সেটাই হচ্ছে ধ্বনি কাব্য। ঠিক আছে? ধ্বনি কাব্যের লক্ষণে তোমার ধর্ণালোকে বলা হচ্ছে শব্দার্থ যত্র গুণী ভাবিতাৎ মানও কমপি অর্থম অভিব্যঙ্গ তৎ আদ্য। সরি, এটা কাব্য প্রকাশের উত্তম কাব্যের লক্ষণ। কাব্য প্রকাশের উত্তম কাব্যের লক্ষণ দিতে কি বলা হচ্ছে? শব্দার্থ যত্র গুণী ভাবিতাৎ মানও, যেখানে শব্দ এবং অর্থ গুণীভাবিত হয়ে যাচ্ছে, অপ্রধান হয়ে যাচ্ছে, দিয়ে কমপি অর্থম অভিব্যক্ত। এই যে কমপি পদটা মানে কোন একটি অর্থকে অভিব্যক্ত করছে, কেমন সেই অর্থ বলা যাচ্ছে। কমপি অর্থম অভিব্যক্ত, কোন একটি অর্থ যখন বোঝানো যায় না অর্থটা কেমন, তখন কমপি, কামপি, এইগুলো, এই পদ মানেই হচ্ছে কমপি ইতি চমৎকার ভূমি, কমপি ইতি চমৎকার ভূমি, এরকম বোঝানো হয়ে থাকে। কমপি মানে হচ্ছে চমৎকার, অলৌকিক সৌন্দর্যের মানে হচ্ছে কমপি ইতি চমৎকার ভূমি। তাহলে উত্তম কাব্যে বা ধ্বনি কাব্যে কি হয়ে থাকে? উত্তম কাব্য এবং ধ্বনি কাব্যে বাচ্চার্থের সৌন্দর্য থেকে ব্যঙ্গার্থের সৌন্দর্য অনেক উচ্চাঙ্গের হয়ে থাকে, তখন তাকে বলা হয় তোমার উত্তম কাব্য, বা আনন্দবর্ধনের কথায় সেটাই হচ্ছে ধ্বনি কাব্য। বোঝা গেল? আচ্ছা, আরেকটা কাব্যের ভেদ যেটা সাহিত্য দর্পণকার 2 ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ধ্বনি কাব্য, আর একটা হচ্ছে গুণীভূত ব্যঙ্গ কাব্য। গুণীভূত ব্যঙ্গ কাব্য কি জিনিস? যেখানে দেখো, গুণীভূত ব্যঙ্গ ইজিক্যাল টু হচ্ছে মধ্যম কাব্য। দেখো তোমরা, মধ্যম কাব্যে কি হয়ে থাকে? মধ্যম কাব্যে দু রকম হতে পারে মধ্যম কাব্য। এক, বাচ্চার্থের সৌন্দর্য এবং ব্যঙ্গার্থের সৌন্দর্য। বাচ্চার্থের সৌন্দর্য এবং ব্যঙ্গার্থের সৌন্দর্য যদি হয় সমান হবে, না হলে ব্যঙ্গার্থের সৌন্দর্য থেকে একটু হলেও বাচ্চার্থের সৌন্দর্যটা উৎকৃষ্ট হবে। তাহলে দুটো হতে পারে, একটা হচ্ছে বাচ্চার্থের সৌন্দর্য এবং ব্যঙ্গার্থের সৌন্দর্য সমতুল্য হবে, এইটা একটা হতে পারে। অথবা একটু হলেও বাচ্চার্থের সৌন্দর্য ব্যঙ্গার্থের সৌন্দর্য থেকে একটু হলেও উচ্চাঙ্গের হবে, সেটা হচ্ছে মধ্যম কাব্য। যেটাই মধ্যম কাব্য সেটাই হচ্ছে গুণীভূত ব্যঙ্গ কাব্য। বোঝা গেল? যেটাই মধ্যম কাব্য সেটাই হচ্ছে গুণীভূত ব্যঙ্গ কাব্য। গুণীভূত ব্যঙ্গ কাব্যতে কি হচ্ছে? ব্যঙ্গটা গুণীভূত হয়ে যাচ্ছে। গুণীভূত মানে অপ্রধান হয়ে যাচ্ছে। ঠিক আছে? ব্যঙ্গটা যেখানে অপ্রধান হয়ে যাচ্ছে, বাচ্চার্থটা যেখানে প্রধান হয়ে যাচ্ছে, গুণীভূত মানে অপ্রধান। ঠিক আছে? তাহলে ধ্বনি কাব্য সমান উত্তম কাব্য,
আর ঘনীভূত ব্যঙ্গ কাব্য মানে হচ্ছে মধ্যম কাব্য। মধ্যম কাব্যতে দুটো হতে পারে মধ্যম কাব্য। বাচ্চা অনতিশায়িনী, বাচ্চা থেকে বেশি হবে না কে ব্যঙ্গটা হয়, তার মানে বাচ্চা অনতিশায়িনী ব্যঙ্গে ধ্বনিস্তৎ কাব্য উত্তমম, তাহলে বাচ্চা থেকে বেশি হবে না, তার মানে বাচ্চাতিশায়িনী। মধ্যম কাব্যতে কি হচ্ছে, ঘনীভূত ব্যঙ্গ কাব্যতে কি হচ্ছে, হয় বাচ্চার্থ এবং ব্যঙ্গার্থের সৌন্দর্য সমতুল্য হয়ে যাবে, না হলে বাচ্চার্থের সৌন্দর্য একটু হলেও ব্যঙ্গার্থের সৌন্দর্য থেকে বেশি হবে। যেটাই ঘনীভূত ব্যঙ্গ কাব্য সেটাই হচ্ছে তোমার মধ্যম কাব্য, আর যেটাই ধ্বনি কাব্য সেটাই হচ্ছে উত্তম কাব্য। দেখবে ধ্বনি কাব্যের লক্ষণ থেকে বিশ্বনাথ বলছেন বাচ্চাতিশায়িনী ব্যঙ্গে ধ্বনিস্তৎ কাব্য উত্তমম। যে কাব্যের বাচ্চার্থ অপেক্ষা ব্যঙ্গার্থ অধিক চমৎকারশালী হয়, অধিক চমৎকারজনক হয়, তাকেই ধ্বনি কাব্য বলা হয়, তাকেই উত্তম কাব্য বলা হয়। শব্দার্থ যত্র নিভাবিতাত্মানও কমপি অর্থম অভিব্যক্ত তৎ আদ্যম, সেটাই আদ্য কাব্য। ঠিক আছে, অতএব এইভাবে তারপরে ধ্বনি কাব্যের দুটো ভেদ, অবিবক্ষিত বাচ্যধ্বনি, বিবক্ষিতান্ন পরবাচ্যধ্বনি, আবার সেখানে আবার অবিবক্ষিত বাচ্যধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হবে, অর্থান্তর সংক্রমিত বাচ্যধ্বনি বা অত্যন্ত তিরস্কৃত বাচ্যধ্বনি। এরকম খুঁটিনাটি ভেদ আমরা যখন ওই অংশটা করব তখন আমরা ওই অংশটা এই নিয়ে আলোচনা করব। তাহলে এই পর্যায়ে আমরা যেখানে রয়েছি, তাহলে প্রথম অধ্যায় কাব্যস্বরূপ নিরূপণ, যেখানে কাব্যের লক্ষণ পূর্বাচার্যদের মত খণ্ডন, দ্বিতীয় হচ্ছে বাক্যস্বরূপ নিরূপণ, 3 নাম্বার হচ্ছে রসাদি নিরূপণ, 4 নাম্বার হচ্ছে কাব্যভেদ নিরূপণ, 5 নাম্বার হচ্ছে ব্যঞ্জনা ব্যাপার নিরূপণ। দেখো এই যে 2 নাম্বার অধ্যায় যেটা হচ্ছে বাক্যস্বরূপ নিরূপণ, যেখানে ওই যে বললাম বাক্য কি, বাক্য হচ্ছে তোমার যে 10টা পরিচ্ছেদে যেটা বলছিলাম ব্যঞ্জনা স্বরূপ, কোন প্রসঙ্গে 5 নাম্বার পরিচ্ছেদ যেটাকে নাম হচ্ছে ব্যঞ্জনা ব্যাপার নিরূপণ। এইটা হচ্ছে দেখো এই যে দ্বিতীয় পরিচ্ছেদে যেখানে বাক্য স্বরূপ নিরূপণ করা হচ্ছে, সেখানে বাক্যের স্বরূপ বলতে গিয়ে বৃত্তির প্রসঙ্গ আসবে, অভিধা লক্ষণা ব্যঞ্জনা এবং তাৎপর্য বৃত্তির প্রসঙ্গ আসবে। সেইখানে গিয়ে অভিধা লক্ষণা পরে আরেকটা বৃত্তি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃত্তি, সেটা ব্যঞ্জনা বৃত্তির কথা স্টার্ট হবে। কিন্তু ব্যঞ্জনা বৃত্তিটা যেটা দ্বিতীয় পরিচ্ছেদে বিশ্বনাথ শুরু করলেন, তার প্রতিষ্ঠা কিন্তু তিনি করবেন এই 5ম পরিচ্ছেদে গিয়ে, অর্থাৎ ঈশ্বরিব দীর্ঘ দীর্ঘতর ব্যাপার। অর্থাৎ যে বৃত্তিটার শুরু করলেন, প্রারম্ভ করলেন দ্বিতীয় পরিচ্ছেদে, তার প্রতিষ্ঠা করবেন উনি 5ম পরিচ্ছেদে গিয়ে। এই জন্য বললো ব্যঞ্জনা ব্যাপার নিরূপণম। এখানে কিন্তু প্রশ্ন হয়তো পড়বে কোন পরিচ্ছেদে গিয়ে ব্যঞ্জনা প্রতিষ্ঠা করা হলো? 5ম পরিচ্ছেদে গিয়ে। 5ম পরিচ্ছেদের নাম ব্যঞ্জনা ব্যাপার। ব্যঞ্জনা ব্যাপার মানে কি? ব্যাপার মানে হচ্ছে বৃত্তি, অভিধা লক্ষণা ব্যঞ্জনা তাৎপর্য বৃত্তি, তৃতীয় বৃত্তি যেটা হচ্ছে ব্যঞ্জনা বৃত্তি। আর 6ষ্ঠ পরিচ্ছেদ আমাদের অনার্সে তোমরা হয়তো সবাই পড়েছো, দৃশ্য শ্রব্য কাব্য নিরূপণ, যেখানে প্রথমেই বলা হচ্ছে দৃশ্য শ্রব্যত্ব ভেদেন পুনঃ কাব্যম দ্বিধামত। ওই যে বললাম সাহিত্য দর্পণের আগে যে সমস্ত গ্রন্থগুলো বা পরেও যে সমস্ত গ্রন্থগুলো, সেইগুলো হয় দৃশ্যকাব্য নিয়ে আলোচনা করেছে, নাহলে শ্রব্য কাব্য নিয়ে। কিন্তু সাহিত্য দর্পণকার দৃশ্য শ্রব্য দুটো নিয়ে আলোচনা করলেন। পুরো সাহিত্য দর্পণের 10টা পরিচ্ছেদের মধ্যে 6ষ্ঠ পরিচ্ছেদে শুধুমাত্র দৃশ্যকাব্য নিয়ে এবং শ্রব্য কাব্য নিয়ে, মহাকাব্য নিয়ে আলোচনা করছেন, এবং আবার 10টা রূপক, আবার উপরূপক এ নিয়েও আলোচনা করা হচ্ছে। এই জন্য 6ষ্ঠ অধ্যায়ের নাম দৃশ্য শ্রব্য কাব্য নিরূপণ। 7ম দোষ নিরূপণ, খুব ইম্পর্টেন্ট।
দোষ হচ্ছে কি, যেখানে অর্থ প্রাপ্তিতে, রসপ্রাপ্তিতে বাধা সৃষ্টি হয়, যে বৈশিষ্ট্যের জন্য, যে ধর্মের জন্য, তাকে দোষও বলা হবে। মুখ্যার্থ বাদ হতির দোষ। দোষ কি? মুখ্যার্থকে উৎপন্ন করতে, রস উৎপন্ন করতে যে ধর্মগুলো অন্তরায়, তাকে বলা হবে দোষ। আমরা আলোচনা করব। গুণ, অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে গুণ বিবেচনম। গুণ কি? কাব্যের নিত্য ধর্ম। কাব্যার্থয় অস্থিরা ধর্মা যে গুণা শোভাতি সাইন। কাব্যের শোভার উৎপাদক বৈশিষ্ট্য হচ্ছে গুণের। গুণ যদি না থাকে কাব্য থাকবে না। অলংকার ছাড়াও কাব্য হতে পারে, কিন্তু গুণ হচ্ছে কাব্যের নিত্য ধর্ম। গুণ ছাড়া কোনোভাবে কাব্য হবে না। গুণ হচ্ছে কাব্যের নিত্য ধর্ম। অর্থাৎ গুণ বিবেচন। কটা গুণ আমরা বললাম? দণ্ডী 10টা গুণের কথা স্বীকার করেছেন। এখানেও আমরা দেখব কম বেশি 10টা, কেউ কেউ বলেন 3টে। ওজো, মাধুর্য, প্রসাদ, 3টে গুণের কথা পরবর্তীকালে স্বীকার করা হয়। 9 রীতি বিবেচনম। রীতি বিবেচনমটা কি? ওই যে বললাম, রীতি কি? বিশিষ্ট পদরচনায় রীতি, লেখার শৈলী হচ্ছে রীতি। রীতি কয় প্রকার? বৈদর্ভী, গৌড়িয়া, পাঞ্চালী। প্রদেশ ভিত্তিক রীতির কল্পনা করছেন প্রায় সমস্ত আচার্যরাই কম বেশি। আর লাস্টে হচ্ছে অলঙ্কার ও নিরূপণম। শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারের নিয়ে দীর্ঘ মনজ্ঞ আলোচনা আমরা পাচ্ছি। মম্মট ভট্টের কাব্য প্রকাশের অলঙ্কার বা যে কোনো জায়গাগুলো অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু বিশ্বনাথের যে লক্ষণগুলো সেগুলো পরিষ্কার, স্পষ্ট, তাতে কোনো মানে বিপ্রতিপত্তির হওয়ার কোনো জায়গা নেই। বিশ্বনাথ এইভাবেই অলঙ্কারের লক্ষণগুলো করছেন। ঠিক আছে, এই মোটামুটি 10টা পরিচ্ছেদ। আর সাহিত্য অর্পণের প্রসিদ্ধ টিকা বলে আজকে শেষ করব। সাহিত্য অর্পণের প্রসিদ্ধ টিকাগুলোর মধ্যে একটা তো বলা হয় আমাদের বাঙালি টিকাকার হরিদাস সিদ্ধান্ত বাগীশ। হরিদাস সিদ্ধান্ত বাগীশের কুসুম প্রতিমা টিকা খুব উৎকৃষ্ট মানের টিকা হচ্ছে। কুসুম প্রতিমা টিকা হচ্ছে খুব উচ্চাঙ্গের টিকা, কুসুম প্রতিমা টিকা। আর লক্ষ্মী টিকাও একটা পাওয়া যায়, লক্ষ্মী টিকাও একটা পাওয়া যায়, সেটাও খুব উচ্চাঙ্গের একটি টিকা, লক্ষ্মী টিকা। ঠিক আছে, কৃষ্ণমোহন শাস্ত্রীর লেখা লক্ষ্মী টিকা, হরিদাস সিদ্ধান্ত বাগীশের লেখা কুসুম প্রতিমা। প্রথমেই বলছিলাম যে বিশ্বনাথের পুত্র অনন্ত দাস সাহিত্য দর্পণ লোচন বলে একটি গ্রন্থ লিখছেন, এটাও টিকা। রামচরণ তর্ক বাগীশের সাহিত্য দর্পণ বিবৃতি, জীবানন্দ বিদ্যাসাগরের বিমলা, এগুলো কিন্তু তোমরা দেখবে সেটের সিলেবাসে হয়তো কখনো কখনো পড়ে। সাহিত্য দর্পণের কোনো বাঙালি টিকাকারের নাম হরিদাস সিদ্ধান্ত বাগীশের কুসুম প্রতিমা, এটা অর্বাচীন কিন্তু আধুনিক একজন টিকাকার হরিদাস সিদ্ধান্ত বাগীশ। কৃষ্ণমোহন শাস্ত্রীর লক্ষ্মী টিকাও কিন্তু আধুনিক টিকার মধ্যে পড়ে। কিন্তু বিশ্বনাথের পুত্র অনন্ত দাস বা রামচরণ তর্ক বাগীশ সাহিত্য অর্পণ বিবৃতি বলো বা সাহিত্য অর্পণ লোচন বলো, এটা কিন্তু তুলনামূলকভাবে প্রাচীন। জীবানন্দ বিদ্যাসাগরের বিমলা টিকাটাও কিন্তু আধুনিক একটা টিকা। ঠিক আছে, আচ্ছা, প্রথম পরিচ্ছেদ। আর 5টা মিনিট নেব, টাইম আছে তো দেবব্রত? 5 মিনিট, 5 মিনিট টাইম হবে দেবব্রত? হ্যাঁ স্যার, পড়ান, অসুবিধা নেই। দেখো, সাহিত্য অর্পণের একদম প্রথমেই আমরা কি পাচ্ছি? নিশ্চয়ই যে কোনো গ্রন্থের প্রথমে আমরা মঙ্গলাচরণ পাবো। এটাই তো যে কোনো গ্রন্থ আমরা দেখে এসছি, পড়ে এসছি, সেটা দর্শনের গ্রন্থ হোক বা ব্যাকরণের গ্রন্থ হোক, প্রথমেই আমরা তোমার মঙ্গলাচরণ পাই। আমরা এটাও জানি মঙ্গলাচরণ কেন করা হয়, যাতে করে নির্বিঘ্নে গ্রন্থ সমাপ্তি হয়। নির্বিঘ্নে গ্রন্থ সমাপ্তির জন্য কখনো কখনো গ্রন্থের প্রথমে, কখনো কখনো গ্রন্থের মাঝে, কখনো কখনো গ্রন্থের শেষেও মঙ্গলাচরণ করা হয়। এখানে বলা হচ্ছে গ্রন্থারম্ভে নির্বিঘ্নভাবে গ্রন্থ পরিসমাপ্তির জন্য মঙ্গলাচরণ করা হচ্ছে। কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা দেখি গ্রন্থের প্রথমেও মঙ্গলাচরণ, গ্রন্থের মাঝেও মঙ্গলাচরণ, গ্রন্থের শেষেও মঙ্গলাচরণ। ঠিক আছে, এখানে পরিষ্কার বলা হচ্ছে গ্রন্থারম্ভে নির্বিঘ্নেন প্রারিপ্সিত পরিসমাপ্তি কামক বাংময়াধিকৃততয়া বাগদেব্যা সম্মুখম আধত্তে।
পরিষ্কার বোঝানো হচ্ছে যে বিশ্বনাথ কবিরাজ গ্রন্থের প্রথমে নির্বিঘ্নে যাতে করে ঈপ্সিত এই গ্রন্থের সমাপ্তি করতে পারেন, সেই জন্য বাগদেবীর সম্মুখে, বাগদেবী মানে সরস্বতী, বাগদেবীর আনুকূল্য প্রার্থনা করছেন। বাগদেব্যা বাগদেবতায়া সাংমুখ্যম, সাংমুখ্যম মানে আনুকূল্যম, আনুকূল্যম আধত্তে মানে প্রার্থয়ামাস। হয়েছে? তাহলে গ্রন্থের প্রথমে নির্বিঘ্ন ভাবে যে গ্রন্থটি রচনা করতে, অর্থাৎ সাহিত্য অর্পণ গ্রন্থটি রচনা করতে উনি প্রবৃত্ত হয়েছেন, সেই গ্রন্থটির যাতে করে ঈপ্সিত কার্যটি নির্বিঘ্নে পরিসমাপ্তি হয় তা কামনা করে, ঠিক আছে, তিনি বাগদেবীর আনুকূল্য প্রার্থনা করছেন। এখন প্রশ্ন, আচ্ছা বাগদেবীরই কেন আনুকূল্য প্রার্থনা করছেন? অন্যান্যেরও আনুকূল্য প্রার্থনা করতে পারেন। তখন তার উত্তর হচ্ছে বাংময়াধিকৃততয়া, বাংময়াধিকৃততয়া। তোমাদের সাহিত্য অর্পণ গ্রন্থ থাকলে বুঝতে পারতে, তোমাদের এই যে যেটা শেয়ার করা আছে সেখানে সাহিত্য অর্পণ গ্রন্থটি নেই, টেক্সটটা নেই বলে বোঝা যাচ্ছে না। আচ্ছা তুমি দেবব্রত এটা একটু তো তুমি কাটো তো একটু, আমি একটা শেয়ার করছি। তাহলে ওরা জিনিসটা একটু বুঝতে পারবে। এখানে দেখো বলছে যে গ্রন্থারম্ভে নির্বিঘ্নেন প্রারিপ্সিত পরিসমাপ্তি কাম বাংময়াধিকৃততয়া বাগদেবতায়া সাংমুখ্যম আধত্তে। দেখো গ্রন্থের প্রথমে আমি বলেছি, গ্রন্থের প্রথমেও হতে পারে, মাঝেও হতে পারে, শেষেও হতে পারে। নির্বিঘ্ন ভাবে প্রারিপ্সিত আরিপ্সিত পরিসমাপ্তি কাম, তার মানে কি, যে গ্রন্থটা অর্থাৎ সাহিত্য অর্পণ শীর্ষক গ্রন্থটা রচনা করতে প্রবৃত্ত হয়েছেন বিশ্বনাথ, সেই গ্রন্থটা যাতে করে, এটা একটা ঈপ্সিত কর্ম, এই গ্রন্থটি যাতে করে তিনি নির্বিঘ্নে পরিসমাপ্তি করতে পারেন সেটা কামনা করে সমাপ্তি কাম। কি বলছেন? বাগদেব্যা সাংমুখ্যম আধত্তে, বাগদেবতায়া
সাংমুখ্যম মানে কি? আনুকূল্যম প্রার্থয়ামাস, আনুকূল্য প্রার্থনা করছে। বাগদেবী সরস্বতী ভারতীর আনুকূল্য প্রার্থনা করছে। শুধু ভারতীরই কেন, বাগবাণীরই কেন? বলছে বাংময়াধিকৃত দয়া। বাংময়াধিকৃত দয়া মানে, বাংময় মানে কি? বাংময় মানে হচ্ছে শব্দ এবং অর্থ। বাংময় মানে হচ্ছে সাহিত্য, কাব্য। সাহিত্য মানে কি? সাহিত্যের মধ্যে কি থাকে? দুটো এলিমেন্ট থাকে, শব্দ এবং অর্থ। শব্দ অর্থময় হচ্ছে সাহিত্য, ঠিক আছে? তাহলে এই যে শব্দ অর্থময় যে সাহিত্য, সেই সাহিত্যটা তোমার তো শব্দময়, সেই জন্য বলে বাংময়। এবং সেই শব্দ এবং অর্থের অধিষ্ঠিত দেবতা কে? সরস্বতী। সেই জন্য বললো বাংময়াধিকৃত দয়া, অর্থাৎ অর্থবোধ এবং গ্রন্থ রচনার ব্যাপারটা, গ্রন্থ রচনা এবং অর্থবোধের এই ব্যাপারটা শব্দময়। অতএব এই শব্দময় হওয়ার কারণে শব্দ এবং অর্থ দেবতাকে, শব্দ এবং অর্থের দেবতা হচ্ছেন সরস্বতী, ঠিক আছে? অর্থাৎ বাগ দেবী হচ্ছেন সরস্বতী। সেই সরস্বতীকে মঙ্গলাচরণ করা হচ্ছে, ঠিক আছে? আধত্তে মানে প্রার্থয়ামাস, সান্মুখ্যম মানে আনুকূল্যম। কার আনুকূল্য? বাগ দেবতায়া। তোমাদের কাব্য প্রকাশেও তাই। নিয়তিকৃত নিয়ম রহিতাং লাদৈকময়ীম অনন্য পরতন্ত্রাম নবরস রুচিরাম নির্মিতিম আদধতি ভারতী কবের জয়তী। কবের ভারতী জয়তী, কবির ভারতী জয় হোক। কবি ভারতী মানে কি? বাগবাণী, পড়া বাগ মানে সরস্বতী, বা বাক সূক্তের ওই যে বাক, অমৃণী বাক, তার জয় ঘোষণা করা হচ্ছে। এখানেও দেখো বাগদেবী সরস্বতীর জয় ঘোষণা করা হচ্ছে। সরস্বতী কেমন, কি বলা হচ্ছে? শরদিন্দু সুন্দর রুচি চেতসী সামে গিরাং দেবী। গিরাং দেবী বাচাম প্রসাদেন। গিরাং, গির মানে বাক্য, গিরাং দেবী বাক্যের দেবী কে? সামে গিরাং দেবী, তিনি আমার, বলছেন সেই বাগদেবী সরস্বতী আমার অজ্ঞানের অন্ধকার দূর করে, অপহৃত্যতম অপহৃত্য, আমার অজ্ঞানকে অপহরণ করে নিয়ে যাক, সরিয়ে ফেলুক, দূর করে। কি করুক? সন্ততম অর্থান অখিলান প্রকাশয়তু। সর্বান অখিলান অর্থান প্রকাশ হয়, যত আমার মনে অজ্ঞান রয়েছে সেই অজ্ঞানকে সরিয়ে দিয়ে কি করুক? আমাদের সামনে সমস্ত তত্ত্বাবলীকে, অর্থ মানে এখানে তত্ত্ব, তত্ত্বকে পরিস্ফুট করুক। তাহলে এই দেবী কেমন? এই দেবী হচ্ছেন শরদিন্দু সুন্দর রুচি, শরৎকালীন চন্দ্রের মতন সুন্দর। শরৎকালীন চন্দ্রের মতন এই সুন্দর কান্তি বিশিষ্ট এই হচ্ছেন এই সরস্বতী। শরৎকালীন চন্দ্রের মতন সুন্দর কান্তি বিশিষ্ট এই যে বাগদেবী সরস্বতী, তিনি আমার মনের অজ্ঞানের অন্ধকারকে দূর করে আমাদের মনে সমস্ত বাধা বিপত্তিকে, অন্তরায়কে সরিয়ে দিয়ে কি করুক? অন্তরায়কে সরিয়ে দিয়ে আমাদের সমস্ত তত্ত্বাবলীকে আমাদের সামনে পরিস্ফুট করুক, ঠিক আছে? এবং এই কথা বলতে গিয়েই এখানে দেখো এই যে মঙ্গলাচরণের কথা বলা হচ্ছে, এই মঙ্গলাচরণটাতে দেবতার উদ্দেশ্যে মঙ্গলাচরণ করা হচ্ছে, ঠিক আছে? আমাদের বলা হয় যে কাব্যাদর্শতেই বলা হয়েছে আশির নমস্ক্রিয়া বস্তু নির্দেশ বা আপি তন্মুখম। এটা নমস্ক্রিয়া নাকি বস্তু নির্দেশ? এখানেও বলা হচ্ছে আদৌ নমস্ক্রিয়া বস্তু নির্দেশ বা আপি তন্মুখম। প্রথমে আশীর্বাদ, সেই আশীর্বাদটা কেমন হবে? সেই আশীর্বাদটা হবে নমস্ক্রিয়া হবে, নমস্কার জানানো হবে, প্রণাম জানানো হবে, নালে বস্তু নির্দেশ, বিষয় বস্তুর বর্ণনা করা হবে। এখানে আমরা কি পাচ্ছি? এখানে পরিষ্কার হচ্ছে নমস্ক্রিয়ার কথা পাচ্ছি। মঙ্গলাচরণে বাগদেবী সরস্বতীর পরিষ্কার স্তুতি করা হচ্ছে।
বিশ্বনাথ কবিরাজ সরস্বতীকে স্তুতি করে বলছেন তিনি যেন আমার মনের সমস্ত অজ্ঞানকে অন্ধকারকে দূর করে আমাদের সামনে সমস্ত তত্ত্বকে আলোকিত করুক, পরিস্ফুট করুক। ঠিক আছে, অতএব এইখানে যে দুই প্রকার মঙ্গলাচরণ হতে পারে, একটা হচ্ছে নমস্ক্রিয়া, শুধু নমস্কার জানানো, না হলে হতে পারে বস্তু নির্দেশ। এখানে কিরকম হচ্ছে, এখানে হচ্ছে নমস্ক্রিয়া। ঠিক আছে, এখানে হচ্ছে দেবী সরস্বতীকে প্রণাম জানানো হচ্ছে, নমস্কার জানানো হচ্ছে, এইটাই হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য। এইটুকুনি আমার বলার ছিল, আজকে এতটাই থাক, নেক্সট দিন বাকিটা বলা যাবে।